আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে ছিয়ে রয়েছেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ রিফাইন্ড সুগার সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ ভারত সম্পর্ক দুদেশের কাছে সর্বোচ্চ গুরুত্বের বললেন দুদেশের প্রধানমন্ত্রী। পারস্পরিক সহযোগিতায় বিশ্বে অবদানের আশা। ৫৫ বছর পর চিলাহাটি হলদিবাড়ি ট্রেন যোগাযোগ চালু। বাণিজ্য, জ্বালানি, কৃষি সহ বাংলাদেশ ভারতের ৭টি সমঝোতা চুক্তি সই। রাজধানীতে কলেজ শিক্ষার্থী হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৯। ছিনতাইয়ে বাধা দেওয়ায় টঙ্গীর সংঘবদ্ধ চক্রের হাতে খুনের তথ্য। চিলিতে ফাইজার বায়োনটেকের টিকা অনুমোদন। দেশে সংক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে কম শনাক্ত বৃহস্পতিবার ৮.৬%। এবং ভারতীয় জেলেরা অবৈধভাবে সীমানা পার হলে আইনি ব্যবস্থা। দেশের মর্যাদা রাখতে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী না হওয়ার আহ্বান। এছাড়া সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। মরিশাসের পোর্ট লুইসে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশ ভারত সম্পর্ক দুদেশের কাছে সবসময় সর্বোচ্চ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ এবং বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করে তারা বলেছেন, বিদ্যমান সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে দুদেশ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৫৫ বছর বন্ধ থাকার পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ আবার চালু হলো। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল যোগাযোগ উদ্বোধন করেন। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীও উদ্বোধন করা হয়। ভারতের ডাক বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু সম্মানে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন দুই প্রধানমন্ত্রী। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামে দুই দেশের আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন। Strengthening and deepening relations with Bangladesh has been a priority for me from my very first day in office. It is true that this year has been very challenging due to the global pandemic. However, it is a matter of satisfaction that in these difficult times there has been good cooperation between India and Bangladesh. বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূর্তিতে স্বাধীনতার জন্য ভারতের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। আমি বিশ্বাস করি উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আগামী বছরের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ভারত সরকারের প্রতিশ্রুতি থাকার পরও তিস্তা চুক্তি বাস্তবায়ন ও সীমান্ত হত্যা বন্ধ না হওয়া সরকারকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ব্রিক্স ব্যাংকে যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে বাণিজ্য, জ্বালানি, কৃষি সহ ৭টি খাতে সহযোগিতা চুক্তি সই হয়েছে। সামির আহমেদ প্রিমার রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুজিব বর্ষে বাংলাদেশে আসার কথা ছিল। করোনা পরিস্থিতিতে তার এই সফর স্থগিত হওয়ায় ঢাকা নয়াদিল্লি প্রধানমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে দুই দেশ। এতে ভারত সরকার জানায় দেশটি কোভিড ভ্যাকসিন পাওয়ার সাথে সাথেই চুক্তি অনুযায়ী প্রথমেই বাংলাদেশকে দেবে, আর তা পেলেই নাগরিকদের বিনামূল্যে 3 কোটি ভ্যাকসিন দেবে বাংলাদেশ। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে 7টি সমঝোতা চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার এতে সই করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ। অন্য কোনো দেশ বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ নয়। সে বার্তাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার, ভারত, থাইল্যান্ডের সাথে সড়ক যোগাযোগে সম্পৃক্ত হতে বিএনপি আমলে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবটি এবার দিয়েছে সরকার। ঋণ চুক্তির দ্রুত ছাড় ও বাস্তবায়নে ঢাকার তাগিদ রয়েছে। নিউ ডেভেলপমেন্ট যে ব্রিক্স, এই যে 5টা দেশ, এটা বড় $100 বিলিয়ন আপনার কি করে ব্যাংকটা করে, তো ভারতবর্ষ আমাদের এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেছে এবং আমরা এটা রাজি আছি। দুদেশের যৌথ বিবৃতিতে লক্ষ্য করা যায়, তিস্তা ও সীমান্ত ইস্যুতে বারবার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ভারত সরকার। বাংলাদেশ ভারত শীর্ষ পর্যায়ের এই বৈঠকের প্রস্তুতির মাঝেই বুধবার পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি মারা যান। এই পরিস্থিতিতে নিজের অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানি বন্টনে শিগগিরই বৈঠক করবে যৌথ নদী কমিশন। তিস্তা নিয়ে বলেছে যে তারা দে আর কনসাল্টিং উইথ এভরিওয়ান টু ব্রিং দেম অন বোর্ড। আমাদের দুই দেশের যে এত সুন্দর সম্পর্ক, সেইখানে একটা আপনার কি বলবো কি দেয়, এটা কলঙ্ক তৈরি করে। আমরা বাংলাদেশের লোক, আমাদেরও ফ্রাস্ট্রেট করে। আমাদের অনেক লোকজন ওখানে বর্ডারের ভিতরে ঢুকে অনেক ভিতরে যায় এবং বন্দুক নিয়ে যায়, বমও নিয়ে যায়। তো এটা শুধু একতরফা দোষ না, আমাদেরও কিন্তু দোষ। সীমান্তে কাঁটাতারে বেড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। মুজিব বর্ষে কুষ্টিয়ার মুজিবনগর থেকে ভারত পর্যন্ত 2 কিলোমিটার সড়ক জনগণের জন্য উন্মুক্ত করেছে দুই দেশ। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ঘুষ বা দুর্নীতি নয়, ব্যবসা করার ক্ষেত্রে আমলাতান্ত্রিকতা বা অদক্ষ জনপ্রশাসনকে সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে ব্যবসায়ীদের মাঝে গবেষণা সংস্থা সিবিডি জরিপে তারা আশঙ্কা প্রকাশ করেন, করোনা পরবর্তী সময়ে শুধু সমাজ নয়, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও বৈষম্য বাড়বে। রিজভি নেওয়াজের রিপোর্ট। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় কোন দেশ কতটা ভালো করলো কিংবা কারা কতটা পিছিয়ে পড়লো তা জানা গেল না। করোনাকালে এই র্যাঙ্কিং করেনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাংলাদেশে গত কয়েক বছর ধরে রিপোর্টটি প্রকাশ করে গবেষণা সংস্থা সিপিডি। অন্য দেশের তুলনায় অবস্থান বোঝা না গেলেও 55টি প্রতিষ্ঠানের উপর করা জরিপের ফল বলছে, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় অবকাঠামো ছাড়া অন্য সূচকের অবনতি হয়েছে। বরাবরের মতো করোনাকালেও 100-এর মধ্যে 70-এর বেশি স্কোর করা দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং সুইডেন। বাংলাদেশের জন্য এখনো বড় চ্যালেঞ্জ বাধ্যতামূলক অনৈতিক লেনদেন এবং প্রশাসনিক দুর্বলতা। অদক্ষ সরকারি প্রশাসন, এটি কিন্তু আমাদের ব্যবসার জন্য প্রধানতম দুর্বলতার জায়গা দাঁড়াচ্ছে। দুর্নীতিকেও ছাপিয়ে গেছে এই বিষয়টি, সেটি আমাদের কিন্তু নতুন করে ভাববার জায়গা তৈরি হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম, ডাটাবেস ডেভেলপমেন্ট, ট্যাক্সেশন সিস্টেম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং সিস্টেম, করাপশনের বিরুদ্ধে সরকারের যে বর্তমান উদ্যোগগুলো, এগুলো যাতে অব্যাহত থাকে বা এগুলো যাতে আরো বৃদ্ধি পায়। প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্টের মূল কথা, যেসব দেশে নাগরিকদের জন্য সুরক্ষা কার্যক্রম যথেষ্ট শক্তিশালী, সুশাসন নিশ্চিত, তারাই করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে। প্রতিযোগিতা সক্ষমতা যদি আমাদের বজায় রাখতে হয়, তাহলে আমাদেরকে প্রযুক্তির দিকে যেতে হবে, কিন্তু একই সাথে এই প্রযুক্তির দিকে যে আমাদের যাতে একটা কর্মবিহীন বা কর্মসংস্থানবিহীন একটা প্রবৃদ্ধি না হয়, সেজন্য আমাদেরকে উত্তরোত্তর আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করতে হবে। জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে 75% মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দুর্বল হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য সরকারের ঘোষণা করা 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ধীর গতি তাই প্রমাণ করে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীতে জিশান হাবিব নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামি বিপ্লব সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘবদ্ধ ওই চক্র টঙ্গী এলাকা থেকে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শাকির আদনানের রিপোর্ট। এক আত্মীয় বিদেশ যাওয়ার বিদায় জানাতে নোয়াখালী থেকে ঢাকায় আসে কলেজ শিক্ষার্থী জিসান হাবিব। 9 ডিসেম্বর ভাইয়ের সঙ্গে বিমানবন্দর থেকে ফেরার পথে ছিনতাইকারীরা রাজধানীর আব্দুল্লাপুরে বাসের জানালা দিয়ে জিসানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সে সময় বাস থেকে তারা নেমে ছিনতাইকারীদের ধরে ফেললে ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভাই আহত হলেও মৃত্যু হয় জিসানের। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে উত্তরা ও টঙ্গী থেকে গ্রেপ্তার ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। টঙ্গী থেকে আর একটা মোবাইল ছিনতাই করছিল, সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এই মোবাইলটা। তাহলে বোঝা যাচ্ছে যে এরা এই ছিনতাইয়ের সঙ্গে শুধু এই এলাকায় না, অন্যান্য এলাকাতেও তারা ছিনতাই করে আর কি। ওই ছিনতাইকারী চক্রের সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে জানিয়ে পুলিশ বলছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ আপডেট। ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চিলি। জরুরি ভিত্তিতে শুক্রবার থেকে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5 এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অঙ্গনের অনেক গবেষক। করোনা ভ্যাকসিনের সবশেষ তথ্য জানাচ্ছেন সুমন সারওয়ার। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা জানিয়েছেন ডিসেম্বরের শেষ নাগাদ 20,000 ভ্যাকসিন পাবে তার দেশ। বিভিন্ন হাসপাতালের আইসিইউতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে। চিলিকে 1 কোটি ডোজের বেশি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফাইজার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার সহধর্মিণী কারেন পেন্সের শুক্রবার ভ্যাকসিন নেওয়ার কথা রয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হতে পারে। সঠিকভাবে ট্রায়াল না করে দ্রুত রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5 অনুমোদন দেওয়ায় দেশটির সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। নিজের দেশে এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। টিকাদান কার্যক্রম শুরুর প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে 1,37,000-এর বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। পরিকল্পনা ব্যর্থ হলে গরিব দেশগুলো 2024 সালের মধ্যে কোভিড-19 টিকা নাও পেতে পারে। সুমন সারওয়ার, চ্যানেল আই। মহামারী শুরুর পর গত 2 মাসের মধ্যে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার সবচেয়ে কম ছিল। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 8.60%। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 7,192 জনের। মৃত্যুর হার 1.45%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,239 জন। এই পর্যন্ত মোট সুস্থ 4,31,590 জন। সুস্থতার হার 86.84%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,776 এবং পরীক্ষা হয়েছে 13,191। এ সময় শনাক্ত 1,134 জন। মোট আক্রান্ত হয়েছেন 4,96,975 জন। এবার অন্যান্য সংবাদ। 28 ফেব্রুয়ারির মধ্যে বিদেশে অর্থ পাচারকারীদের নাম ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন হাইকোর্ট। 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আদালতের নির্দেশে 5টি সংস্থা লিখিত প্রতিবেদন জমা দেয়। সব মিশন অর্থ পাচারের রিপোর্ট দিলে সাথে সাথে আদালতে তা দাখিল করা হবে বলে হাইকোর্টকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2,500 কোটি টাকা পাচার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে দুদক। কানাডায় অর্থ পাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে BFIU। প্রতিবেদন উপস্থাপনের সময় পাচারকারীদের নাম ঠিকানা জানাতে না পারায় দুদক সহ সকলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। কনিষ্ঠ বিচারপতি জাস্টিস আমির সোহেল এই কথাটা বলেছেন যে বিচার না হোক কিন্তু নাম তো আমরা জানতে পারবো। অবভিয়াসলি আমরা যদি যেটা জানতে পারি, আমরা যদি আমাদের তথ্যপত্র ঘেটে যদি নাম পাই, অবশ্যই নাম জানানো হবে আদালতে এবং বিচারও হবে। উনি কতগুলো প্রাইভেট সোর্সে কিছু নাম শুনেছেন, কিন্তু ওইটাকে অথেন্টিকেট করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি যে এগুলো কি ব্যাপার আপনারা জানান। না জেনে আমরা কিছু বলতে পারবো না। আমরা
হাই কমিশনকে জানিয়েছি যে আমরা এই ধরনের কোন কোন লোক আছে, কি আছে না আছে আপনারা জানান। এবং ওই যে ফরেন মিনিস্ট্রি তারাও কিন্তু জবাব দিয়ে এটা বলছে যে মাননীয় মন্ত্রী মহোদয় কতগুলো প্রাইভেট সোর্স থেকে জানতেন এবং এটা অথেন্টিকেট করার জন্য ইতিমধ্যে তারা চিঠি দিয়েছেন। সেই চিঠির উত্তর পেলে আমরা জানিয়ে দেব। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় দায়ের করা 2 মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন দিয়েছেন হাইকোর্ট। 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেওয়ার পর আইনজীবীরা বলেছেন এখন তার মুক্তি পেতে কোনো বাধা নেই। এর আগে গত 24 নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরেবাংলানগর থানায় দায়ের করা অন্য মামলায় শফিকুল ইসলাম কাজলের জামিন দেন হাইকোর্ট। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, আমরা যাচ্ছি তার কাছে। মিশু। হৃদয়, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকে রায় স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আর শুরুতে থাকছে বঙ্গবন্ধু টি-20 কাপ প্রসঙ্গ। বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপার লড়াই শুক্রবার মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে স্বাভাবিক খেলা খেলতে চায় টিম খুলনা। আর বিগ ম্যাচের চাপ না নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্ট সেরা হতে প্রস্তুত চট্টগ্রাম। সাদি মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু টি-20 কাপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল তারকা খচিত জেমকন খুলনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলেছে মাহমুদুল্লাহ, সাকিব আর মাশরাফির দল। ফলাফল প্রথম কোয়ালিফায়ারেই নিশ্চিত হয়েছে ফাইনাল। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ায় ফাইনালে সাকিব আল হাসানের না থাকা আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রেখেছে খুলনাকে। তবে সেটি কাটিয়ে উঠতে সমস্যা হবে না বলছেন খুলনা ক্যাপ্টেন। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই ফাইনালে দারুণ কিছু করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ আমি মাশরাফি ভাইয়ের সাথে সবসময় কথাবার্তা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো কারণ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন ক্রিকেট হিস্ট্রি। টুর্নামেন্ট আমার মনে হয় যে খুবই ভালো হয়েছে, খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে। স্পেশালি আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য আন্ডার-19 বয়েজ, হাউ দে পারফর্মড, দেয়ার কারেজ, their sensible batting, their bowling, their fielding especially outstanding all over the tournament. এবং আমার মনে হয় এটা আমাদের সবার জন্য খুব ভালো একটা প্রতিযোগিতা ক্রিয়েট করবে, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে হেলদি কম্পিটিশন আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড বাড়াতেও আমাদের সাহায্য করবে। এখন পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল বলা যায় গাজী গ্রুপ চট্টগ্রামকে। দলে বড় তারকা না থাকলেও পরীক্ষিত পারফরমারদের ধারাবাহিক পারফরমেন্সে 9 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে চট্টগ্রাম। খুলনার সাথে খেলা 3 ম্যাচের 2টিতেই জয়। ব্যাট হাতে দলটির টপ অর্ডার আছে ভালো ফর্মে। লিটন, সৌম্য প্রায় প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন। ক্যাপ্টেন মিঠুন প্রথম দিকে ছন্দে না থাকলেও শেষ দিকে এসে ঠিকই রানে ফিরেছেন। চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে টুর্নামেন্ট সেরা হওয়া সম্ভব বলেই মনে করছে টিম চট্টগ্রাম। টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা এবং যাদের মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনা অনেক এগিয়ে আছে, কারণ তাদের অনেকগুলো বড় বড় মাথা মাঠের ভিতরে আছে। যেহেতু পুরো টুর্নামেন্ট আমাদের একটা ধারাবাহিকতা ছিল, সেদিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এই ম্যাচটাও আমরা যদি সেভাবে খেলতে পারি তাতে আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। করোনা বাধার পর বাংলাদেশে ক্রিকেট ফিরেছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মাহমুদুল্লাহর দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কে হবেন, মাহমুদুল্লাহ নাকি মিঠুন? সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিন খুব ভালো কাটেনি ভারতের। বিদেশের মাটিতে নিজেদের প্রথম গোলাপি বলে দিনরাত্রি টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে অস্ট্রেলিয়ার বোলাররা। 6 উইকেটে 233 রান করে প্রথম দিন পার করেছে ভারত। অ্যাডিলেইডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়া ভারতীয়রা ম্যাচের দ্বিতীয় বলে হারায় ওপেনার পৃথ্বীর উইকেট। দলের স্কোর 32 রান উঠতেই বিদায় নেন আরেক ওপেনার আগরওয়াল। এরপর অধিনায়ক কোহলি ও পূজারার 68 রান এবং এরপর কোহলি ও রাহানের 88 রানের 2 পার্টনারশিপে লড়াইয়ে ফিরেছিল ভারত। 74 রান করে কোহলি রান আউট হতেই মেশ সেশনে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। শেষ 45 রানে তারা হারিয়েছে 3 উইকেট। কোহলি ছাড়াও পূজারা 43 ও রাহানে 42 রান করেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্ট্রাক নিয়েছেন 2 উইকেট। করোনার কারণে ব্যালন ডি'অর পুরস্কার বাতিল হলেও 2020-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট দিচ্ছে ফিফা। বাংলাদেশ সময় রাত 12টায় সুইজারল্যান্ডের জুরিখে ভার্চুয়াল আয়োজনে
ঘোষণা করা হবে দ্য বেস্ট পুরস্কারের বিজয়ীর নাম। 11 ক্যাটাগরিতে দেয়া হবে দ্য বেস্ট অ্যাওয়ার্ড। এর মধ্যে রয়েছে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, 2 বিভাগে বর্ষসেরা কোচ, সেরা গোলকিপার, রেফারি, পুরুষ ও নারী ফুটবলারের বর্ষসেরা একাদশ, ফেয়ার প্লে এবং পুস্কাস অ্যাওয়ার্ড। দর্শক বা ফুটবলারদের উপস্থিতি না থাকলেও অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হল্যান্ডের সাবেক অধিনায়ক রুড গুলিত এবং বাংলাদেশি বংশোদ্ভূত নারী সাংবাদিক রেশমিন চৌধুরী। বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কার জেতার দৌড়ে 6 বারের বিজয়ী আর্জেন্টিনার লিওনেল মেসি ও 5 বারের জয়ী পর্তুগালের রোনালদোর সঙ্গে টপ ফেভারিট হিসেবে আছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পলিশ স্ট্রাইকার লিওন ডটসি। দ্য বাভেরিয়ান্সকে ট্রেবল জেতানো লিওন গত মৌসুমে সব মিলিয়ে 55 গোল করেছেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে হৃদয়ের কাছে। মিশু, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মিশু চৌধুরী খেলাধুলার সব আপডেট নিয়ে। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের সীমানায় কারো অনুপ্রবেশের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক। রাজশাহীতে জেলেদের নৌকা তুলে দিয়ে তিনি বলেছেন, কখনো ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢোকার চেষ্টা করলেও বিজিবি তাদের আটক করে আইনি ব্যবস্থা নেয়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশিদেরও ভারতে অনুপ্রবেশ না করার আহ্বান জানিয়েছেন বিজিবি প্রধান। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজশাহীর পদ্মা নদী, এই পানিকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে নদী তীরের মানুষ। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে বিজিবি অসচ্ছল মাঝিদের হাতে তুলে দিয়েছে বাংলার ঐতিহ্য নৌকা। টি বাঁধ এলাকার এই অংশ জুড়ে এক অন্যরকম উৎসব। মাঝিরা বলছেন, কিছুটা হলেও এখন ভালো থাকবেন তারা। এই নৌকাটা দিলেও দেখা যাচ্ছে আমার মাছ ধরে একটু সুবিধা হবে। আমার তো নিজের তো নৌকা নেই, পরের নৌকাত মাছ মারি। এখন আমি 3টা ভাগ পাবো, আর মাঝে একটা ও একটা দিতে হবে ভাগ। এখন পরের ইনচার্জে তোদের যাওয়া যাবে না, এটাতে ধরেন লিজের হলো, এটাই আমার উপকার হলো। মূল অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক বলেন, কোনো ভারতীয় জেলে অবৈধ অনুপ্রবেশ করলে তাদের আইনের আওতায় আনে বিজিবি। আমরাও তাদের দেশের জেলেরা যখন আমাদের দেশের ভিতরে ঢুকে যায়, আমরাও তাদেরকে ধরি। সাতক্ষীরার নীলডুমুর ওখানে সুন্দরবন অঞ্চলে ওখানে আমরা আমরা 2টো ট্রলার ধরেছিলাম, ইন্ডিয়ান ট্রলার, যেটা বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল। তো আমরা সেগুলি আলোচনার মাধ্যমে আমরা এগুলোকে নিষ্পত্তি করি। মহাপরিচালক বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত, তাই সাধারণ নাগরিক হিসেবে সবারই উচিত দেশের সম্মানহানি না করা। জেলেদেরকে আহ্বান করেছে যে সীমান্ত অতিক্রম না করার জন্য। সীমান্ত যদি অতিক্রম না করে, আমরা যদি আমাদের সঠিক অবস্থানে থাকি, তাহলে কেউ আমাদেরকে কোনোভাবে দোষারোপ করতে পারবে না। বিজিবি মহাপরিচালক বলেছেন, অনেক চেষ্টা করেও এখনো ইয়াবা সহ মাদক আসা পুরোপুরি বন্ধ করা যায়নি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, রাজশাহী। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক নীলা নিফাত বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, ফ্রান্সের প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত। ইউরোপের দেশগুলোতে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। নোয়াখালীর কবিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং 55টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ খোলা নেই। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য, পকেটের উন্নয়নের জন্য নয়। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করলেও এই সরকার চেতনায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসায় হামলা চালানো হয়েছে। সে সময় সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। রিজভী বলেন, এসব হামলা আক্রমণ কারা করে তা জনগণ জানে।
বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের আয়োজনে দুদিনের ভার্চুয়াল সভা শুরু হয়েছে। 16তম এই আয়োজনে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার এম মুহিবুর রহমান, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান, কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক চাইনি ফেরদৌস ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। এবার নিটলের আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এর আগে কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। ম্যাক্রো সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন তার স্ত্রী। গত দুদিনের মধ্যে ম্যাক্রোর সাথে বৈঠকে অংশ নেওয়া দাপ্তরিক কাজ স্থগিত করে কোয়ারেন্টাইনে আছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বৈঠকে অংশ নিয়ে স্বেচ্ছা আইসোলেশনে ঘোষণা করেছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তা। করোনা উপসর্গ থাকায় স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার ঘোষণা করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন সংক্রমণ ঠেকাতে তাদের দেশগুলোতে 23 ডিসেম্বরের মধ্যে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের পর তা 27 ডিসেম্বর থেকে প্রয়োগ শুরু হবে। করোনা মহামারীতেও সমরাস্ত্র মজুদের তহবিল গঠন না করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোয় সহায়তায় এগিয়ে আসতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। দ্বীপ দেশ মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের উদ্বোধন ও ফলক উন্মোচন হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধন করেন মরিশাস সরকারের উপপ্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে মরিশাস সরকার যোগ দেয় মরিশাস সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। মরিশাস প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ তার। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, বঙ্গবন্ধুর নামে পোর্ট লুইসে এই সড়কের নামকরণ মরিশাস এবং বাংলাদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের নিদর্শন তৈরি করেছে। এবার অর্থনীতি সংবাদ। পাট দেশীয় কাঁচামাল হওয়ায় বাংলাদেশ পাট শিল্পের জন্য অমিত সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জিডিপিসি এবং ঐক্য ফাউন্ডেশনের আয়োজনে ডিজিটাল পাটজাত পণ্য মেলার উদ্বোধন পর্বে উদ্যোক্তা তৈরি ও পণ্য রপ্তানির উপর জোর দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী। বিস্তারিত শহীদুল রাজু রিপোর্টে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় পাটজাত পণ্যের ডিজিটাল মেলার আয়োজন করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, জেডিপিসি এবং ঐক্য ফাউন্ডেশন। বাংলাদেশে প্রথমবারের মতো এই ডিজিটাল মেলায় অংশ নিচ্ছেন দেশের 30 জন উদ্যোক্তা। আমরা দেশের সকল পাটজাত পণ্যের উদ্যোক্তাদের নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনলাইন মার্কেটে সহজভাবে পণ্য পাবার ব্যবস্থাটি করেছি। পাট নিয়ে আমরা যারা কাজ করি উদ্যোক্তাদের সাইড থেকে আমরা আসলে স্বপ্ন দেখি দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশের পাট শুধু আজকে বাংলাদেশে না সারা বিশ্ব মাত হচ্ছে, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আমাদের প্রতি জেলা যে ডিস্ট্রিক্ট অফিস রয়েছে তারা এই এসএমইদের একটা ডেটাবেস তৈরি করে ব্যাংকগুলোতে দিবে। আমরা এই কাজগুলি সবই আমাদের শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা কিন্তু করে যাচ্ছি। পাটজাত পণ্যের উন্নয়নে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। পাটের বাজার এগিয়ে চলছে, তারপরে আর ভ্যালুয়েশন হচ্ছে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট। এর মধ্যে ভ্যালুয়েশন নিচে 100 থেকে 500 পর্যন্ত ভ্যালুয়েশন, মানে $100 আমরা প্রোডাক্টকে আমরা $500 করতে পারি। শুধু এই $400 আমরা মাইনাস করলে $400 আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি। আজকে নাগরিকরা যেমন এখানে নগর কেন্দ্রিক যে মেলা আছে, সেখানে গ্রাম কেন্দ্রিক যেগুলি হচ্ছে সেখানে কিন্তু তাদের প্রোডাক্ট বিভিন্ন জেলা বিভিন্ন মেলায় সেখানে আজকে শোভা পাচ্ছে। এই জুটে যে সফলতাগুলি আছে সেগুলিকে আমরা আরো ব্যাপ্তি আরো বিস্তৃত করতে চাই। 11 দিনের এই ডিজিটাল পাটজাত পণ্য মেলা চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
এবার চট্টগ্রাম সংবাদ। করোনা মহামারীর দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলার বিষয়ে চট্টগ্রামে স্বাস্থ্য সেবা বিভাগের মতবিনিময় সভা হয়েছে। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সভায় বিভাগীয় স্বাস্থ্য সেবার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, সিটি কর্পোরেশন প্রশাসক খুরশিদ আলম সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির সহ অন্যরা। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দিনাজপুরের অনেক গ্রাম এই মৌসুমে ফুলকপি পল্লী হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় এবার ফুলকপির ফলন ভালো হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট। শীত ফসলে মাঠের শোভা ফুলকপি। দিনাজপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন ফুলকপির সমারোহ। মার্বেল, হোয়াইট ও লিঞ্জা সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ফুলকপি আবাদ করছেন কৃষক। প্রতি বিঘা জমি থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাভের অংশ কষছেন তারা। আমরা 2.5 বিঘা ফুলকপি লাগাইছি, ফুলকপি খুব ভালো হয়েছে, দাম ভালো পাইতেছি, আমরা পরের বার আবার লাগাবো। আমাদের এখান থেকে সরাসরি মনে করেন যে আমরা বাজার বিক্রি করতে প্রায় 40-45 টাকা কেজি হিসেবে। জেলার 13টি উপজেলায় এবার 12,790 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে অনেক বেশি জমিতে। এর মধ্যে ফুলকপি চাষ হয়েছে প্রায় 550 হেক্টর জমিতে। বীরগঞ্জ উপজেলাতে হয়েছে সবচেয়ে বেশি। পাইকার এসে মাঠ থেকেই ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। এই কপিটার চাহিদা বেশি, এই কপিটা মনে করেন যে ভালো, খাইতেও ভালো। ঢাকায় নিয়ে যাইতেছি, ঢাকায় নিয়ে আপাতত করতেছি, চিটাং, নিনসা, ঢাকা। মাঠে কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফুলকপিতে যাতে বিষ প্রয়োগ না করে, যাতে আমাদের জৈব পদ্ধতি ব্যবহার করে বা আমাদের আইপিএম এর যে পদ্ধতি আছে সেটা ব্যবহার করে তারা যে চাষটা করে সেটাই বিষয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। আগাম ফুলকপি চাষ করে ভালো ফলন পেয়েছে এই অঞ্চলের কৃষক। ফুলকপি চাষ করে ঘুরেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই ফুলকপির ন্যায্য মূল্য পেলে এই অঞ্চলে আগাম ফুলকপি চাষ আর বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা। দিনাজপুরের সদর উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘটনাবহুল রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে নানামুখী কর্মসূচি নিয়েছিলেন। তার দূরদর্শী কর্মকাণ্ডের মধ্যে ছিল পরিবেশ সংরক্ষণ। দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তিনি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। দেখুন বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে শামীম আহমেদের টেক্সট রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়ার কাজে খুবই অল্প সময় পেয়েছিলেন, কিন্তু এই সামান্য সময়কেও তিনি অসামান্য করে তুলেছিলেন তার সম্মোহনী জাদুতে। দীর্ঘ 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে দেশের বৃক্ষ সম্পদের যে ক্ষতি হয়েছিল তা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চালু করেন। সদ্য স্বাধীন দেশে তিনি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য গণভবন, বঙ্গভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছিলেন। তিনি মহাসড়কের ধারে, বাড়ির আনাচে কানাচে ও পতিত জমিতে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন 1972 সালে। উপকূলীয় চরাঞ্চলে সফল বনায়নকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বে অন্যতম। বঙ্গবন্ধুর হাত ধরেই সূচনা হয় এই উপকূলীয় বনায়নের। বাংলাদেশের বন্যপ্রাণীর গুরুত্ব উপলব্ধি করে এদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন 1974 সালে।
বঙ্গবন্ধুই সর্বপ্রথম দেশের হাওর, নদী ও অন্যান্য জলাভূমি উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেন। বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত বহুমুখী কর্মকাণ্ড আজও চিরস্মরণীয় হয়ে আছে। আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকাণ্ড এগিয়ে নেয়ার মাধ্যমেই দেশের আগামী প্রজন্মের জন্য তৈরি হবে পরিবেশ বান্ধব, সুস্থ ও সুন্দর সোনার বাংলাদেশ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃত জীবন অনুষ্ঠানে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন জেলা ও শহরে সোশ্যাল ইসলাম ব্যাংকের নতুন 8টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। সেগুলো হলো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব বাজার, চাঁদপুরের পয়াল জোশ ও বলাখাল বাজার, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ বাজার ও বশিকপুর বাজার, নোয়াখালীর মান্নাননগর বাজার, পিরোজপুরের ইকরি বাজার এবং মৌলভীবাজারে ভোজপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সে সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ শামসুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদে আবরণ নিচ্ছে অশোক লীলা নিফাতরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। আমার এই কি হয়ে গেল? নসরুল হামিদ বলেছেন, আগামী 10 বছরে দেশে 5000 ইঞ্জিনিয়ার দরকার। দেশে দক্ষ জনশক্তির অভাবে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে কাজ করে বিদেশিরা প্রচুর অর্থ উপার্জন করছে। তাই বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি করা এখন সময়ের দাবি। উত্তরা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেভ ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রিহেভ প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, এই ট্রেনিং সেন্টার দেশের আবাসন খাতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমার প্রায় 5000 ইঞ্জিনিয়ার দরকার আগামী 10 বছরে, দক্ষ ইঞ্জিনিয়ার। 1350 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করলাম পায়রাতে, তা চালানোর জন্য তো বাংলাদেশে ইঞ্জিনিয়ার নাই, আমাকে বিদেশিদের দ্বারা চালাতে হচ্ছে। এই যত পাওয়ার প্ল্যান্ট এখন আসতেছে, বড় বড় পাওয়ার প্ল্যান্ট, রামকলায় আসতেছে, মাতারবাড়িতে আসতেছে, মহেশখালীতে আসতেছে, সব বেস লোড পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট আসতেছে, ইভেন কি বড় বড় ট্রান্সমিশন লাইন আসতেছে, 400 kV লাইনগুলো হচ্ছে বড় বড়। আমাদের টেকনিক্যাল পার্সনের অভাব, টেকনোলজির অভাব এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের অভাব। এই কারণে বলি যে এই ইনস্টিটিউট একটা ভালো ভূমিকা রাখে। সাতক্ষীরায় অতিথি পাখি হত্যার দায়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির 20টি গুলিবিদ্ধ মৃত অতিথি পাখি, একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অতিথি পাখি শিকারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার আজমল হুদা এবং রফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ে ইউনিয়নের জোরদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে দেশব্যাপী মাস্ক বিতরণ করেছে ইয়ামাহা। মাস্ক রাখবে নিরাপদ তোমাকে আমাকে সবাইকে, এই স্লোগানে রাজধানী সহ সারা দেশে মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়। দেশব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন ইয়ামাহা বাংলাদেশের কর্মকর্তারা ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। সংবাদে আবরণ নিচ্ছে অশোক লীলা নিফাতরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি।